প্রিয় দর্শক, আমন্ত্রণ আজ দুপুরে আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। ধানমন্ডি শিল্পাঙ্গন গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী আল আখি সরকারের দ্বিতীয় একক চিত্রকলা প্রদর্শনী শতবর্ষের ঢাকা। প্রদর্শনী চলবে 31 জানুয়ারি পর্যন্ত। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে লিটন সরকারের একক চিত্রকলা প্রদর্শনী পৌরাণিক মন কাগজে মিশ্র মাধ্যম। প্রতিদিন বেলা 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 31 জানুয়ারি পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ জাতীয় ভাস্কর্য প্রদর্শনী। প্রদর্শনী চলবে 20 জানুয়ারি 2025 পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান গ্যালারি। রাত 8টা 20 মিনিটে থাকছে শফিকুর রহমান শান্তনু রচনায় সাজিন আহমেদ বাবুর পরিচালনায় ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ। ওই মেয়ে কি এ বাড়িতেই থাকবে? না, হাউকাওয়ার মধ্যে তো অনেক টাইম চলে গেছে আম্মা। এর লেগে থাকবো কি থাকবো না এটা নিয়ে আমরা আসলে আলোচনায় বসতে পারিনি, কিন্তু বলছি যে আমাদের দিক থেকে তো গোল টেবিল ওপেন আছে, যে কোনো সময় আলাপ আলোচনা হইতে পারে। হ্যাঁ, আমি বলি কি আম্মা, ইকবাল ভাই এই বয়সে বিয়া করলেই কি না করলে কি, সে মইরা গেলেই কি, কিছুই যায় না। মাঝখান থেকে তুমি একটা সখী পেইলা। রাত 9টায় থাকছে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় অনুষ্ঠান গানের বাজার। আমরা স্যাড রোমান্টিক সং দিয়ে আমাদের গানের বাজারের প্রথম গানটি শুরু করছি। তুমি অনেক দূরে থাকো আর অনেক সুখে থাকো, তবু এই আমাকে যাও ভুলে যাও চাইছি না, আমি আমার হতে বলছি না। রাত 9টা 30 মিনিটে থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক জোনাকির আলো। টুলু আর বিটুলের সাথে কই গেছিল সেদিন? ওরা আমারে ফোন দিয়া পুরান কেমিক্যাল ফ্যাক্টরি ওখানে নিয়ে যায়, তারপর একটা লোক আসে, তারপর আর কিচ্ছু মনে নাই। এর মানে কি বিটুল তোমাকে কিডন্যাপ করতে চাইছে? না, ওরা ফাঁসানোর প্ল্যান করছিল, সম্ভবত নারী কোনো ফ্যাসাদে ফেলতে চাইছিল, কিন্তু তার আগে ওই লোক চলে আসে, তারপর আর আমি কিচ্ছু জানি না। তাহলে সেই লোকটা কার লোক? হালিমের লোক? রাত 11টা 30 মিনিটের সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি বহুমাত্রিক লেখক ও সাংবাদিক মুস্তাফিজ শফি। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর। কেমন আছেন? আছি, ভালো আছি। ভীষণ আনন্দের একটি বিষয় যে আজ আপনার জন্মদিন, এবং জন্মদিনে আমরা আপনাকে আজকে পেয়েছি। জানাতে চাই শুভ জন্মদিন, জন্মদিনের অনেক শুভেচ্ছা। অনেক অভিনন্দন আপনাদেরকেও, কারণ জন্মদিনে এরকম অনুষ্ঠান খুব বেশি তো হয় না। আমি অত বড় কেউ না, তারপরেও আপনারা একটা অনুষ্ঠান করেছেন এবং জন্মদিনে আমাকে শুভেচ্ছা জানাচ্ছেন। আমি খুবই আনন্দিত এবং সম্মানিত। আচ্ছা, বড় যখন আমরা হয়ে যাই তখন জন্মদিনের আনন্দটা অনেকটাই ম্লান হয়ে যায়, কিন্তু ছোটবেলার জন্মদিনগুলো তো অন্যরকম থাকে। সে সময়টা কেমন ছিল আপনার? আমরা যখন ছোটবেলা আমাদের যখন ছোটবেলা ছিল তখন কিন্তু জন্মদিন পালনের অত বেশি আনুষ্ঠানিকতা ছিল না। আচ্ছা, আমি কিন্তু একেবারে গ্রামে বড় হয়েছি এবং তারপরে আস্তে আস্তে মফস্বল শহর, তারপরে রাজধানী শহরে এসেছি। তো তখন কিন্তু অত বেশি পালনের সুযোগ ছিল না, বা আমরা 6 ভাই বোন, ঠিক জন্মদিনের প্রচলনটা পরিবারে ওইভাবে ছিল না। এখন জন্মদিন পালনটা একটু হচ্ছে, বাচ্চারা করে, পরিবারের আনুষ্ঠানিকভাবে হয়, লোকজন করে, বা অফিসের কলিগরা করেন, ভক্তরা করেন।
এরকম এখন করে বরং আশেপাশে যে শুভাকাঙ্ক্ষীরা থাকেন হ্যাঁ হ্যাঁ সেটাই। তারাই আসলে জন্মদিনটাকে বিশেষ করে তোলেন। এবং একজন বিশেষ মানুষ এবং বিশেষ লেখক আপনি, এতগুলো বছর ধরে আসলে লেখালেখির সাথে আপনি যুক্ত আছেন। কবিতা, তারপরে উপন্যাস, গল্প সবকিছুই লেখা হয়েছে। আর সাংবাদিকতায় তো আপনার বিচরণ, এমন কোনো জাতীয় দৈনিক পত্রিকা নেই যেখানে আপনার সাংবাদিকতায় বিচরণ ছিল না। আর যদি সাংবাদিকতা এবং লেখালেখি দুটোর মধ্যে যে কোনো একটাকে নিতে বলি, কোনটাকে বেছে নেবেন? আমি আসলে লেখালেখিটা করি একেবারে নিজের জন্য। আচ্ছা, ঠিক একটাকে বেছে নেওয়ার মতো পর্যায়ে আমি এখনো পৌঁছাইনি, কারণ আমাকে তো বেঁচে থাকতে হবে। তো আমার মনের আনন্দের জন্য আমি বেছে নেব আমার লেখালেখিকে, আর আমার জীবিকা নির্বাহের জন্য আমাকে আরো কয়েক বছর কিন্তু সাংবাদিকতাটাই করতে হবে। জীবিকা নির্বাহের তাগিদে আসলে সাংবাদিকতা করতে হয়, আর ব্যক্তিগত পছন্দের জায়গা লেখালেখি। লেখালেখির একদম শুরুর গল্পটা যদি জানতে চাই, যে শুরুটা কিভাবে হয়েছে? সেটা খুবই চমকপ্রদ একটি বিষয়। আমার মেজো ভাই মুজিবুর রহমান ওনার নাম, আমি যখন ক্লাস 3-4-এ পড়ছি, উনি তখন কলেজে পড়েন। কলেজ ম্যাগাজিনে ওনার গল্প ছাপা হয়েছিল। তো এটা দেখে আমার মনে হলো যে আমিও তো চেষ্টা করতে পারি লিখতে। তো তখনও তো আসলে গল্প লেখার বয়স হয়নি, 3-4-এর কথা বলছি আমি। আচ্ছা, তো আমি আসলে ছড়া, কবিতা এগুলো লেখা শুরু করলাম, এবং আস্তে আস্তে ওই যে এক ধরনের একটা পজিটিভ অর্থে যদি বলি ঈর্ষা, যে মেজো ভাই পারলে আমি পারবো না কেন, সেই জায়গা থেকে কিন্তু আমার লেখালেখিটা শুরু। এবং তারপর থেকে লেখালেখিতে লেগে থাকা। আমি যখন ক্লাস 7-এ পড়ি, তখন আমার প্রথম লেখা ছাপা হয় একটি জাতীয়, মানে শিশু কিশোরদের একটি জাতীয় পত্রিকা নবারুণ, সেখানে। এর পিছনেও কিন্তু আরেকটি খুবই চমকপ্রদ একটি গল্প আছে, সেটা আমি মানে বলতে চাচ্ছি, আবার এটা বহুবার বলেছি, তারপর আবার বলছি। ক্লাস 7-এ আমরা যখন নতুন উঠলাম, আমাদের দুইজন সহপাঠী তারা ফেল করে আমাদের সঙ্গে থেকে যায়, একজন ছেলে এবং একজন মেয়ে। সঙ্গত কারণে আমি নাম বলছি না। তারা দুজনকে আবার চিঠি লিখতো। আমাদের সময় কিন্তু চিঠি লেখার ব্যাপক প্রচলন ছিল, এবং আমি ওই চিঠি লেখা ধরা পড়ে যায় স্কুল কর্তৃপক্ষের কাছে। আচ্ছা, স্কুলের দপ্তরে সুনীল দা মারা গেছেন, উনি এটা হেড স্যারের কাছে দিয়ে দেন। তো এটার পরে ব্যাপক বড় বিচার বসে যে ওদেরকে স্কুল থেকে বের করে দেবে, ইয়ে হবে। আমি ততদিনে যেটা হলো যে আমার বাবার ব্যবসায়িক সূত্রে আমি উপজেলা শহরে, তখন থানা শহর, যাওয়া আসা শুরু করেছে। এবং আসলেই তখনকার সময় যে ছোট ছোট, বিশেষ করে গ্রামের যারা কবিয়াল ছিলেন, তারা এক ধরনের কবিতা বিক্রি করতেন 4-5 পৃষ্ঠার, এবং প্রথমে হয়তো 1 পৃষ্ঠা পড়ে শোনাতেন, তারপরে লোকজনকে বলতেন যে বাকিটা পড়তে হলে কিনেন, 1 টাকা 2 টাকা এরকম দাম। আমি এই কবিতাগুলো প্রায়ই কিনতাম। শাহ আব্দুল করিমের অনেক কবিতা এরকম বিক্রি হতো, কারি আমির উদ্দিনের কবিতা বিক্রি হতো, আরও অনেকে ছিলেন। এবং বড় প্রেম কাহিনী, কোনো একটি বিরহের ঘটনা, কোনো একটি বড় হত্যাকাণ্ড, এই ধরনের বিষয়গুলো নিয়ে এগুলো লেখা হতো। তো আমি এগুলো সংগ্রহ করে করে ভাবতাম যে আমি যদি এরকম একটি কাহিনী পেতাম, তাহলে তো আমি অনেক বড় কবিতা লিখে ফেলতে পারতাম। আচ্ছা, তো এই যে আমার 2 সহপাঠীকে স্কুল থেকে বের করে দেব, আমার মনে হলো যে এটা তো একটি বড় ঘটনা। আমার তখন মনোজগতে এটা ব্যাপক স্ট্রাইক করলো। আমি একটি কবিতা লিখে ফেললাম, 100 কত লাইন ছিল মনে আছে আমার। এই প্রথমে বন্দনা করি আল্লাহ মাহবুদ শাহ, এরকম করে যেগুলো ফরম্যাট আছে, পুঁথির ফরম্যাট। শোনো শোনো জলঢুপবাসী শোনো দিয়া মন, অমুক অমুকের প্রেম কাহিনী করিব বর্ণন, জলঢুপ আমার বৃহত্তর গ্রামের নাম, এরকম করে কবিতাটা লিখে ফেললাম। তারপর হলো প্রকাশের তাড়না, এটা মানুষকে পড়াবো কিভাবে। আমার আরো 2 জন সহপাঠী, তাদের সঙ্গে শেয়ার করলাম। ওরা বললো যে ঠিক আছে, আমরা প্রত্যেকে 3টা করে কপি যদি করে ফেলি, তাইলে স্কুলের যতগুলো ক্লাসরুম আছে সবগুলোতে 2টা করে কপি দিয়ে দেওয়া যাবে। আমরা তৈরি করলাম, এবং স্কুল শুরু হওয়ার আগে আমরা কিন্তু প্রতিটা দরজার নিচ দিয়ে ওই হাতে লেখা, ফটোকপিও তখনও কিন্তু চিনি না, হাতে লেখা কপিগুলো তখন দিয়ে দিলাম। দুপুরের মধ্যে কিন্তু এটা ব্যাপক খবর হয়ে গেছে। ক্লাস 7-এ পড়ে একটা ছেলে প্রেমের কবিতা, এরকম কবিতা লিখে ফেলছে। আমার বিরুদ্ধে বিচার বসলো স্কুলে, এবং বিচার বসার পরে আমাকে ডাকা হলো, বসতে বলা হলো। আমি ভয়ে কিন্তু বসছি না, কারণ বসলে আবার বেয়াদবি হয় কিনা। আবার আমাদের হেড স্যার কিন্তু আজিরুদ্দিন স্যার মারা গিয়েছেন, উনি খুব কড়া হেড স্যার ছিলেন, আমার বাবার মানে বন্ধু ছিলেন। সব মিলে ভয়টা আরো একটু বেশি। একই সঙ্গে হেড স্যার আবার বাবার বন্ধু, শাসনের একটা জায়গা আছে। তো যাক, ওনারা বসতে বললেন, ধমক দিলেন বসতে। আমি বসলাম। তো জিজ্ঞেস করলেন যে তুমি এটা লিখেছো সত্যি? ওটা নিচে কিন্তু এক ধরনের বন্দনা আছে, মানে আমার নিজের নামও আছে, যে কবি অমুক বলে, এরকম করে ওই একই ফরম্যাট, যেটা আসলে নকল করা ফরম্যাট আর কি আমি বলবো তখনকার সময়। তো বললাম যে জি আমি লিখেছি। বললো তোমার কি এটাই একটা, না আরও লেখা আছে? বললাম না, আমার আরও লেখা আছে। আমাদের ক্লাস 7-এ শামসুর রহমানের স্বাধীনতা তুমি আমাদের পাঠ্য ছিল বাংলায় কবিতা। ওইখানের শেষ লাইন ছিল, স্বাধীনতা তুমি যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা।
তো আমি একটা খাতা বানিয়েছিলাম, যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা। তাই বললাম যে আমার তো একটা খাতা আছে, বললাম ওইটা কালকে নিয়ে আসো। তারপরে ওইটা পরের দিন নিলাম, বিচার কিন্তু স্থগিত। পরের দিন আবার বসলো, ওনারা পরে বললেন যে এগুলো তো ভালো, এগুলো গাড়ির সঙ্গে বাড়ি, আমার সঙ্গে তোমার, এরকম করে ছড়া যেগুলো আগে পন্তমিল দিয়ে ওইরকম করে লেখা আছে, বললো এগুলো তো ভালো, ঠিক আছে তুমি এগুলো লিখো, কিন্তু এই ধরনের যেটা লিখেছো এটা আর লিখতে পারবো না। আচ্ছা, আমাদের একজন টিচার ছিলেন, বাংলা টিচার, উনি এখনো বেঁচে আছেন, বিধানচন্দ্র দাস। তো বিধান স্যারকে হেড স্যার দায়িত্ব দিলেন যে আপনি এটা দেখবেন ও লেখালেখি ঠিকমতো করছে কিনা, আর যেটা হলো ক্লাসের পড়া ঠিকমতো পড়ছে কিনা। যদি পরীক্ষায় তার রেজাল্ট খারাপ হয় তাহলে সে লেখালেখি করতে পারবে না, কবিতা বন্ধ হয়ে যাবে, কবিতা বন্ধ হয়ে যাবে। তো আমি কিন্তু ওই ভয়ে যে আমার কবিতা লিখতে হবে, একই সঙ্গে কিন্তু ক্লাসে আমি আরো ভালো রেজাল্ট করা শুরু করলাম। বাহ, ভীষণ ভালো। এইটা একটা মফস্বলী স্কুল কিন্তু আমি মনে করি যে আমাকে তৈরি করেছে। অবশ্যই অনেক বড় ঘটনা। অনেক স্কুলে হয়তো শুধুমাত্র এই লেখার অপরাধে তাকে তার সবকিছু বন্ধ করে দেওয়া, বা বাবা মা তাকে হয়তো ঠিক প্যাট্রোনাইজ করতেন না। আমার বাবার ব্যবসা ছিল হলো বইয়ের ব্যবসা। জি, লাইব্রেরি, আমাদের লাইব্রেরির নাম ছিল বাংলাদেশ লাইব্রেরি। আর ছোটবেলায় কি আপনার অনেক বই পড়া হতো নিশ্চয়ই? বই তো পড়া হতোই, যেহেতু আমাদের লাইব্রেরি ছিল, এবং লাইব্রেরিতে আমরা কিন্তু ভাইয়েরা, 4 ভাইয়েরা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো সময় লাইব্রেরিতে বসতাম কলেজ পর্যন্ত। এই বসায় আমার মনে আছে যে আমার কলেজ শেষ হওয়ার আগে, ইন্টারমিডিয়েট শেষ হওয়ার আগে আমি কিন্তু রবীন্দ্রনাথের বেশিরভাগ লেখা পড়ে ফেলেছি, অন্যান্য আরও অনেক লেখা পড়ে ফেলেছি। তো এটা একটা বড় বিষয় ছিল যে বাবার লাইব্রেরি হওয়ার সুবাদে আমরা লেখালেখির ক্ষেত্রে, আর বাবা উৎসাহ দিতেন আমাদের। আমি কিন্তু এসএসসি পাশ করার পরে উদ্দীপন নামে একটি সাহিত্য পত্রিকা বের করেছিলাম যখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি। বিধান স্যার কিন্তু তখনও আমার সঙ্গে ছিলেন ওটার উপদেষ্টা হিসাবে। তো আমি মনে করি যে আমার লেখালেখির যে জগৎটাকে তৈরি করার জন্য আমার স্কুল জলরূপ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, আমার এই যে আজিরউদ্দিন স্যার প্রয়াত, এখনো বেঁচে আছেন বিধান স্যার, এদের কিন্তু অবদান, অসম্ভব অবদান আছে, এবং একই সঙ্গে আমার পরিবারে, আমার বাবা, আমার মায়ের। আমার লেখা যখন প্রথম ছাপা হলো নবারুণ পত্রিকায়, তো আমি এসে দেখলাম যে নবারুণ পত্রিকা তখন 20 কপি যায় আমাদের নিউজ পেপার এজেন্সিতে, উপজেলা শহর। আমি বারবার উপজেলা বলছি, তখন থানা শহর ছিল এটা। তো আমি মাকে গিয়ে বললাম যে আমার তো এরকম লেখা ছাপা হয়েছে, আমি 20টা পত্রিকা আছে, সবগুলো কিনে ফেলতে চাই। তখন সম্ভবত 2 টাকা দাম ছিল, মা আমাকে 40 টাকা দিয়ে দিলেন। আমি 3-4 কপি পাই নাই, এসে বিক্রি হয়ে গেছে, বাকি সবগুলো কিন্তু নিজে কিনে নিয়ে চলে গেছে। সেটা ছিল আপনার দৈনিক পত্রিকায় ছাপা লেখা, কিন্তু প্রথম বই আকারে একসাথে 3টি বই প্রকাশিত হয়েছিল, মানে কিভাবে সেটা সম্ভব হয়েছিল? আমি আসলে দীর্ঘদিন বই প্রকাশ করি নাই, যেটা হলো যে আমার সাহস হতো না যে আসলে লেখালেখিগুলো কতটুকু হয়েছে। এখনও তাই মনে করি যে লেখালেখি, নিজের লেখালেখির ব্যাপারে এখনও মনে করি যে কিছু হচ্ছে না। তো 2010 সালে আমি প্রথম আমার কিছু সহকর্মীর এবং কিছু লেখক বন্ধু, কবি বন্ধু, এরা বলে যে তুমি এতদিন ধরে লিখছো, তোমার বই কেন বের হচ্ছে না? সিনিয়র কবি রফিক আজাদ প্রয়াত, বেলাল চৌধুরী প্রয়াত, ওনারা দুইজন আমাকে ব্যাপক ধরলেন যে তোমার বই কেন বের হবে না। 2008 সালে আমরা লন্ডন কবিতা উৎসবে একসঙ্গে গেছিলাম, তখনও কিন্তু আমার বই নেই। তো বললেন যে তোমার বই হতেই হবে। এই করতে করতে 2010 সালে প্রথম কবিতার বই একটা আমি করলাম। তারপর আমার অনুসন্ধানী পুরস্কারপ্রাপ্ত যে রিপোর্টগুলো ছিল, সেগুলো আসলে জার্নালিজমের কিছু টিচারের আগ্রহে, আচ্ছা, তারা বলেন যে এগুলো তুমি একটা বই আকারে করো, তোমার এই লেখাগুলো আমরা ইউনিভার্সিটিতে পড়াতে চাই। তো এই হিসাবে আমার এই পুরস্কারপ্রাপ্ত 8টি সিরিজ প্রতিবেদনের একটা বই হলো নির্বাচিত অনুসন্ধান, আর কবিতার বই হলো প্রথম কবিতার বই পড়ো তোমার প্রেমিকার নামে। আর একটি ভ্রমণ লেখা ছিল আমার, ঠিক ভ্রমণ না, এটা আসলে বাঙালি অভিযাত্রীদের জীবন অনুসন্ধান আমি করেছিলাম, বিশেষ করে বিলেতে যারা বাঙালি প্রথম গিয়েছিলেন, এবং ওখানকার যে বাঙালি জনজীবনটা এখন কেমন, বিলেতের বাঙাল নামে একটা বই। এই 3টা বই আমার একসঙ্গে বেরোলো। এরপরে আপনি উপন্যাস লিখেছেন, আবার গল্পও লিখেছেন, সেটা কোন তাগিদ থেকে? কারণ কাব্যগ্রন্থ তো ইতিমধ্যে আপনার প্রকাশিত হয়েছে এবং কবিতার প্রতি ভালোবাসাটাই আপনার বেশি ছিল, কিন্তু উপন্যাস কেন বা গল্প কেন? আমি তো দীর্ঘ সময় ধরে সাংবাদিকতা করছি। আমি একেবারে আমার মফস্বল থেকে শুরু করেছি, থানা শহর থেকে শুরু করেছি। আমি যখন ইন্টারমিডিয়েটে কলেজে ভর্তি হই তখন থেকে, তারপরে আমি জেলা শহরে এসেছি, তারপরে আমি রাজধানীতে এসেছি। একটা দীর্ঘ সাংবাদিকতার জার্নি কিন্তু আমার আছে, এবং সেই জার্নিতে আমি নানা রকম জীবন দেখেছি, মানুষের নানা রকম উত্থান পতন দেখেছি, অনেক কিছু দেখার সুযোগ হয়েছে। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে সব ঘটনা, সব কিছু কিন্তু শুধু কবিতায় মানে প্রকাশ সম্ভব না। যে ঘটনাটি, যে অভিব্যক্তিটি, যে ফর্মটা ডিমান্ড করছে, সেই ফর্মে আমাদের যাওয়া উচিত। আমি টুকটাক কিছু নাটকও লিখেছি, নাটক পরিচালনা করেছি টুকটাক,
তারপরে এখনও টুকটাক কিছু কিছু করি। তো তারপরে তো উপন্যাস, গল্প এগুলো করলাম। আবার ধরেন প্রবন্ধ, নিবন্ধ এই জায়গাগুলোতেও আছে। আমি মনে করি যে বিষয়টি নিয়ে আমি কাজ করতে চাই সেই বিষয়টি আসলে কি ডিমান্ড করছে, সেই বিষয়টি যদি অনেক বেশি মানে ব্যাপ্তি থাকে তাহলে সেটা আমি উপন্যাসে যাব। যদি দেখি যে খুব মানে হয়েও হলো না সে সেরকম যদি হয় রবীন্দ্রনাথের মতো, তাহলে আমি ছোট গল্পে যাব। আর একেবারে যদি মনের অভিব্যক্তি হয় যেটা অন্তর থেকে আসে, আমি এখনো বলি যে কবিতা আসলে কেউ আমাকে দিয়ে লিখিয়ে নেয়, অন্তরে একটা কিছু আসে, কিছু একটা দৈববাণীর মতো আসে, এবং সেখান থেকে হয়তো কবিতা কয়েক লাইনে আমি হয়তো একটা বিশাল কিছু আসলো, কিন্তু কয়েক লাইনে এটা প্রকাশ করা সম্ভব। জি, এখন এই মুহূর্তে আসলে মূলত কোন কাজটি নিয়ে ব্যস্ত আছেন আপনি? আমি এখন 3টি কাজ করছি একসঙ্গে। একটা হলো যে আমার 2টি উপন্যাস সম্পূর্ণ আছে, একটা শেষ করতে চাই, সম্ভব হলে এই বইমেলাতেই হয়তো মাঝামাঝি সময়ে আসবে। আর একটি কবিতার বই আমি লিখছি, সেটা লেখা প্রায় শেষ হয়ে গেছে, এখন সম্পাদনার কাজ চলছে। এটা এই বইমেলায় আসার কথা আছে। আচ্ছা। আর আমার একটি উপন্যাস ছিল বেশ আগের, জিন্দা লাশ অথবা রমেশ ডোম। জি। তো এই উপন্যাসটি আমার বেশ কয়েকজন শুভাকাঙ্ক্ষী তারা বলেছেন যে এটাকে যদি আমি একটা সিরিয়ালে রূপান্তর করতে পারি, বিশেষ করে ওটিটি প্ল্যাটফর্মের জন্য, তাহলে এটা খুব একটি অন্যরকম বিষয় হতে পারে। ডোমের জীবন নিয়ে কিন্তু করা কাজ। আচ্ছা। তো এই ডোমদের জীবন নিয়ে কাজটিকে আমি এখন স্ক্রিপ্ট করার কাজ করছি আর কি। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবশেষে আপনার কণ্ঠে আপনার লেখা একটি কবিতা আমরা শুনতে চাইব। না ঠিক আছে, আমি পড়ে শোনাচ্ছি, কিন্তু আমার তো মানে কণ্ঠে আসলে এখনো কমলা লেবুর গন্ধ আছে, যেহেতু আমি সিলেটের মানুষ। এটা সৈয়দ মুস্তফা আলীকে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন। জি। তো আমিও সেটা চেষ্টা করছি শুদ্ধ ভাষায় নিজেকে তৈরি করার, কিন্তু এটা পারি নাই। এটা সিলেটিরা খুবই কম পারে। থাকুক, সেই আঞ্চলিক টানটা তো একটা মাটির টান। গন্ধ ভরা উচ্চারণে আমি আমার নিজের লেখা একটি কবিতা, যেহেতু আপনি বললেন, আমি পড়ে শোনাচ্ছি, ঠিক আবৃত্তি না, পড়ে শোনাবো। এই কবিতাটির নাম জুয়ারি। এটা আমার দহনের রাত কাব্যগ্রন্থে প্রকাশিত হয়েছে। হৃদয়ে পুরে একটুখানি আলো ফেলো পূর্ণিমার চাঁদ, আমরা পাঠ করি কুশিয়ারার জলে জাল ফেলে তুলে আনা সেই সব নীল নীল পদ্ম, আর তার ভেতরকার গূঢ়তর অনুবাদ। পূর্বজন্মে তুমি নদী ছিলে আর আমি তরঙ্গে ভাসা কচুরিপানা, পূর্বজন্মে তুমি নদী ছিলে আর আমি তরঙ্গে ভাসা কচুরিপানা, হাজার বেদেনির দাঁতে জিলিক দেওয়া হাসিতে রাতের নির্জনতা ভেঙে এখনো তুমি দোলে দোলে ওঠো, আর আমি হাবুডুবু খেতে খেতে ভালোবাসার নামে পাঠ করি কোনো এক আশ্চর্য আখ্যান। এখনো মধ্যরাতে চাঁদের যৌবন পূর্ণ হলে স্বর্ণের থালাবাটি হাতে তোমার বুক থেকে উঠে আসে আদিম মুদ্রায় নিত্যরত সেই সব নারীরা, রাধার কুঞ্জে ওরা সব কৃষ্ণের সাথী হতে চায়। অন্য আরেক জন্মে ধুধু হাওয়া হয়ে বাটির বিলের বুক বরাবর ভেসে বেরিয়েছ তুমি, আর আমি দীর্ঘ তাল গাছ হয়ে শূন্যতাকে আগলে রেখে পান করেছি তোমার ঘ্রাণ। অথচ দেখো এই জন্মে জুয়ারি হতে গিয়ে তোমাকে বানিয়ে ফেলেছি স্মৃতির কলসে বন্দি সোনালি চড়ুই। বাহ, ধন্যবাদ। ভীষণ সুন্দর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আমন্ত্রণে এসেছেন, সাড়া দিয়েছেন, আর সামনের দিনগুলোর জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনাদের প্রতি অনেক অভিবাদন এবং ধন্যবাদ, আমাকে মনে রেখেছেন, আমাকে সঙ্গে রেখেছেন। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।